আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ। আমি আবারও হাজির হয়েছি। আমি আবু বকর সিদ্দিক। আজকে একটু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দ্বিতীয় পত্রের ৪র্থ নাম্বার লেকচার নিয়ে। যেমন আজকে আমরা আলোচনা করব কৃষির ভৌগোলিক নিয়ামক সমূহ নিয়ে। আজকে আমরা আরও আলোচনা করব ধান, চা, আখ এবং গম এদের ভৌগোলিক নিয়ামক এবং এদের গুরুত্ব এবং এদের উৎপাদন বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ওকে ওকে তাহলে চলুন ক্লাসটা শুরু করা যাক। লেকচার নাম্বার 4। ওকে, আজকে আমাদের টপিকগুলো হচ্ছে কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক। কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক আমরা আরও শিখব 2 নাম্বার টপিকে। সেটা হচ্ছে বিশ্বব্যাপী ধান, আখ, চা, গমের উৎপাদন, নিয়ামক বন্টন ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, তারপর নেক্সট দেখেন কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক। ওকে, প্রথমে আমরা দেখব কৃষি কি। কৃষি ইংরেজি হচ্ছে এগ্রিকালচার। কৃষি ইংরেজি কি? এগ্রিকালচার। এগ্রিকালচার কৃষি ইংরেজি এগ্রিকালচার, এবং এই এগ্রিকালচার শব্দটির উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে সেটা আমরা দেখব। কৃষি এগ্রিকালচার শব্দের উৎপত্তি হচ্ছে অ্যাগ্রো থেকে। কি থেকে? অ্যাগ্রো এবং আরেকটা শব্দ মিলে, সেটা হচ্ছে কালচার থেকে। অ্যাগ্রো এবং কালচার থেকে। ওকে, অ্যাগ্রো মানে হচ্ছে ভূমি। অ্যাগ্রো মানে কি? ভূমি। এবং কালচার মানে কি? কালচার মানে হচ্ছে চাষ করা। কি করা? চাষ করা। তাহলে ভূমি চাষ করা। তাহলে এগ্রিকালচার অর্থ কি? ভূমি চাষ করা। এটা আমরা সংজ্ঞার অর্থ দেখলাম। এবার আমরা দেখব যে হচ্ছে এই যে কৃষি আছে, এটা কৃষির ভাষায় কৃষির সংজ্ঞাটা কীরকম। ভূমি চাষ করার মাধ্যমে ফসল উৎপাদন করাকে কৃষি বলে। তাহলে কৃষিটা বোঝাচ্ছে ভূমি চাষ করার মাধ্যমে ফসল উৎপাদন করাকে কৃষি বলে। তাহলে বিষয়টা কীরকম? আমরা যখন ভূমি হচ্ছে চাষ করব, অর্থাৎ ভূমি হচ্ছে দোআঁশ মাটি কিনা, উর্বর কিনা, আমরা এইগুলো দেখার পরে যখন আমরা ভূমিতে ফসল ফলাবো, তখন আমরা চাষ যখন করব, চাষ উৎপাদন করার মাধ্যমে আমরা যে আউটপুট অর্থাৎ যে ফসল উৎপাদন হবে, এটাকে বলা হচ্ছে কৃষি। তাহলে কৃষি হচ্ছে ভূমি চাষ করার মাধ্যমে ফসল উৎপাদন করাকে কৃষি বলে। তাহলে কৃষি শব্দের ইংরেজি হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এগ্রো এবং কালচার থেকে। কি শব্দ? ল্যাটিন শব্দ। এগ্রো হচ্ছে ল্যাটিন শব্দ। ওকে, ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখব কৃষিকাজের উপর প্রভাব বিস্তারকারী কয়েকটা নিয়ামক। নিয়ামকগুলো কি কি? নিয়ামকগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগ কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক, একটা হচ্ছে অর্থনৈতিক নিয়ামক অথবা অর্থ সামাজিক নিয়ামক, আর একটা হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক। ওকে, প্রথমে দেখেন প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক অথবা আমরা বলতে পারি আর্থ সামাজিক নিয়ামক। কি নিয়ামক? আর্থ সামাজিক নিয়ামক। আর্থ সামাজিক নিয়ামক। ওকে, তারপর নেক্সট দেখেন সাংস্কৃতিক নিয়ামক। তাহলে কৃষিকাজের নিয়ামক কয়টা? 3টে। এখান থেকে ধরেন এমসি হইতে পারে নিচের কোনটি কৃষি উৎপাদন নিয়ামক অথবা নিচের কোনটি নিয়ামক নয়। তাহলে কৃষি নিয়ামক কয়টি? কৃষির নিয়ামক হচ্ছে 3টি। কি কি? প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক, আর একটা হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক। অর্থনৈতিক নিয়ামক বলতে বোঝাচ্ছে, অপর নাম কি? অর্থনৈতিক হচ্ছে আর্থসামাজিক নিয়ামক। ওকে, তারপর দেখেন প্রাকৃতিক নিয়ামক বলতে কি বোঝায়? প্রাকৃতিক নিয়ামক বলতে বোঝাচ্ছে আমরা যখন কোনো ফসলকে উৎপাদন করার ফলে প্রাকৃতিক যে যেমন বৃষ্টিপাত আছে, অর্থাৎ এই ফসলের জন্য কতটুকু বৃষ্টিপাত দরকার, আর একটা ফসলের জন্য কতটুকু তাপমাত্রা দরকার, আর একটা ফসলের জন্য কতটুকু আর্দ্রতা দরকার, এই যে নিয়ামকগুলো আছে এগুলো সবচেয়ে প্রাকৃতিক নিয়ামক। ওই জন্য এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক। ওকে, নেক্সট দেখেন অর্থনৈতিক অথবা আর্থসামাজিক নিয়ামক। অর্থাৎ আমরা যখন কোনো ফসল উৎপাদন করব, এই উৎপাদন করার সময় যে শ্রমিক আছে, শ্রমিককে যে পারিশ্রমিক দিতে হবে, এই পারিশ্রমিকের মূল্য, তারপরে হচ্ছে পরিবহন ফি আছে, এই পরিবহন ফিকে বলা হচ্ছে অর্থনৈতিক নিয়ামক। ওকে, সর্বশেষ দেখেন সাংস্কৃতিক নিয়ামক। সাংস্কৃতিক নিয়ামক বলতে এখানে বোঝাচ্ছে দৃষ্টিভঙ্গি পরিবর্তন, সরকারের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ এই বিষয়টা কি যে সরকার নিয়ন্ত্রণাধীন কিনা, এগুলো বোঝাচ্ছে। তাহলে দেখেন প্রাকৃতিক নিয়ামক সম্পর্কে আমরা জেনেছি, অর্থনৈতিক নিয়ামক সম্পর্কে জেনেছি এবং সাংস্কৃতিক নিয়ামক সম্পর্কেও জেনেছি। ওকে, এবার দেখেন প্রাকৃতিক নিয়ামক। প্রাকৃতিক নিয়ামকগুলো কি কি হতে পারে? প্রথমে হচ্ছে জলবায়ু। কেমন লাগবে? কি লাগবে? সেটা হচ্ছে জলবায়ু। অর্থাৎ এই ধান অথবা গমটা অথবা আখটা কোন জলবায়ুতে উৎপন্ন হবে। যেমন গম কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে উৎপন্ন হবে, নাকি গম হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ুতে উৎপন্ন হয়, আবার ধানটা কোন মাটিতে হবে, এরকম একটা বিষয় থাকে। তাহলে দেখেন ধান হচ্ছে মেইনলি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে ভালো জন্মে। তাহলে ধান কোন অঞ্চলে ভালো জন্মে? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে ভালো জন্মে। বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়
কারণ বাংলাদেশ 23.5 উত্তর অক্ষাংশ অর্থাৎ মকর ক্রান্তি রেখায় অবস্থিত, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রান্তীয়, ইংরেজিতে বলা হয় ক্রান্তীয়, হ্যাঁ, মানে ট্রপিক অফ ক্যান্সার। যেহেতু বাংলাদেশ ট্রপিক অফ ক্যান্সার অঞ্চলে অবস্থিত, ওই জন্য দেখা যাচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়। ওকে, তাহলে ধান কোন অঞ্চলে ভালো জন্মে? ক্রান্তীয় মৌসুমে জন্মে। আর গম কোন অঞ্চলে ভালো জন্মে? গম ভালো জন্মে হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে। কোন অঞ্চলে? নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। এখান থেকে এমসিকিউ হইতে পারে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে নিচের কোনটি ভালো জন্মে? ধান নাকি গম, ইক্ষু নাকি পাট? অবশ্যই কি হবে? অবশ্যই হবে ইক্ষু, অর্থাৎ গম। এবার দেখেন তাপমাত্রা, অর্থাৎ ধান কত তাপমাত্রায় উৎপাদিত হবে, আবার গমের যে বীজটা আছে এই বীজটা কত তাপমাত্রায় অঙ্কুরিত হবে, এগুলো আমাদের জানা দরকার। প্রথমে দেখেন ধানের জন্য মেইনলি 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, কত ডিগ্রি সেলসিয়াস? 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। কার জন্য? ধানের জন্য। তাহলে ধানের জন্য 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন, এবং গমের জন্য 10 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 10 থেকে 17 ডিগ্রি। আমরা তাহলে কি বুঝলাম? ধানের জন্য প্রয়োজন 16 থেকে 27 এবং গমের জন্য প্রয়োজন 10 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ 10 ডিগ্রি যদি নিচে হয় তাহলে কিন্তু গমটা উৎপাদিত হবে না। আবার তাপমাত্রা যদি 30-32 হয় তাহলে গম উৎপাদনের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটে। অর্থাৎ সবচেয়ে উত্তম তাপমাত্রা হচ্ছে 10 থেকে 17 এবং ধানের জন্য প্রয়োজন 16 থেকে 27। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, এবার দেখেন নেক্সট। অর্থাৎ এই ধান অথবা গমটা যখন জন্মাবে, এই জন্মার পিছনে অবশ্যই তার কী লাগবে? পানি লাগবে, কারণ তার খাদ্য কি পানি। এই পানি কোন জায়গা থেকে আসবে? বৃষ্টি থেকে আসবে অথবা মাটির নিচে থেকেও আসবে। তো বৃষ্টিপাত, অর্থাৎ ধান কত সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সহ্য করতে পারে, অর্থাৎ তার ধারণ ক্ষমতা কত, অথবা গম অথবা ইক্ষু কত সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সহ্য ক্ষমতা আছে। প্রথমে দেখেন ধানের জন্য, অর্থাৎ ধান এখানে 2500 লেগেছে, এখানে হবে 250, অর্থাৎ ধান 150 থেকে 250 অর্থাৎ 150 থেকে 250 সেন্টিমিটার তাপমাত্রায় ধান সবচেয়ে ভালো জন্মে। যদি এই 250-র বেশি হয়, 10-20 সেন্টিমিটার বেশি হলে কোনো সমস্যা না, কিন্তু হয়ে যায় যে 400 সেন্টিমিটার, তাহলে কিন্তু আবার ধান হবে না, কারণ ধান নষ্ট হয়ে যায়। আবার যদি 150-র নিচে নামে আসে, 10-15 হইলেও কমতে পারে, কিন্তু যদি 80 বা 70 আসে তাহলে ধান কিন্তু উৎপাদিত হবে না। অর্থাৎ একটা মিনিমাম একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটা হচ্ছে 150 থেকে 250 সেন্টিমিটার। অর্থাৎ ধানের জন্য প্রয়োজন 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত। ওকে, এবার দেখেন আর্দ্রতা। আর্দ্রতার ওপর মেইনলি জন্ম বৃদ্ধি নির্ভরশীল। কিসের ওপর? আর্দ্রতার ওপর। তাহলে আমি যদি বলি ধান, পাট, গম এগুলোর জন্য এগুলোর বৃদ্ধির জন্য কার উপর নির্ভরশীল? তাপমাত্রা, বৃষ্টিপাত নাকি আর্দ্রতা? অবশ্যই হবে আর্দ্রতা। বিষয়টা কিন্তু খুব সহজ, কিন্তু এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এমসিকিউ যে হইতে পারে কোনো গাছের, অর্থাৎ কোনো উৎপাদিত অর্থকরী ফসল, অর্থকরী দানাদার ফসলের জন্ম বৃদ্ধি নির্ভর করে কার উপরে কী হবে অ্যান্সার? হিউমিডিটি, অর্থাৎ আর্দ্রতার উপর নির্ভর করে। তাহলে আর্দ্রতার উপর ফসলের জন্ম বৃদ্ধি নির্ভর করে। ক্লিয়ার? ওকে, তো এগুলো আমরা কী জানতেছি? এগুলো প্রাকৃতিক নিয়ামক সম্পর্কে জানছি। ওকে, এবার দেখেন বায়ু প্রবাহ। এই যে ধান এবং পাট, ইক্ষু, পাট আছে, চা আছে, অনেক কিছুতে আছে, কিন্তু ধান এবং পাটের কার? অবশ্যই ধান এবং পাটের এই দুটার যে হচ্ছে প্রাকৃতিক নিয়ামক, এটা হচ্ছে বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহ কীভাবে হয়? পরাগায়নের মাধ্যমে হয়। অর্থাৎ যখন ফুলের ওপরে হচ্ছে ফুল থেকে কী হয়, যে বাতাসগুলো, অর্থাৎ ফুলের ওপর কোনো বায়ু যখন ফুলের ওপর দিয়ে প্রবাহিত হয়, এই ফুলের যে আপনার হচ্ছে ঘ্রাণ বা পরাগায়নটা, এটা প্রয়োজন কার ক্ষেত্রে? গমের ক্ষেত্রে এবং ধানের ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম ধান ও গমের পরাগায়ন বায়ুর মাধ্যমে হয়। কার মাধ্যমে হয়? বায়ুর মাধ্যমে হয়। তাহলে এখান থেকে যে কোশ্চিন হয় নিচের কোন ফসলের পরাগায়ন বায়ুর মাধ্যমে হয়, তাহলে অ্যান্সার হবে ধান এবং গম। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্রাকৃতিক নিয়ামক সম্পর্কে জেনেছি। প্রাকৃতিক নিয়ামকগুলো কী কী আছে? প্রাকৃতিক নিয়মের ভিতরে আছে হচ্ছে আপনার তাপমাত্রা আছে, বৃষ্টিপাত আছে, আর্দ্রতা আছে, বায়ু প্রবাহ অর্থাৎ পরাগায়ন আছে, এগুলো জলবায়ু আছে, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। এখান থেকে আপনাকে একটা প্রশ্ন হইতে পারে যে প্রাকৃতিক নিয়ামক কী কী ব্যাখ্যা করো। অনুধাবনে অর্থাৎ 2 নম্বর ক্ষেত্রে আসতে পারে, অথবা জ্ঞানমূলকের ক্ষেত্রে আসতে পারে হচ্ছে একটি প্রাকৃতিক নিয়ামকের নাম লিখো। ওকে, তাহলে আমরা প্রাকৃতিক নিয়ামক সম্পর্কে জেনেছি। এবার আমরা দেখব অর্থনৈতিক নিয়ামক। কী নিয়ামক? অর্থনৈতিক নিয়ামক অথবা আর্থসামাজিক নিয়ামক সম্পর্কে আমরা জানবো। ওকে, তার আগে এই অর্থনৈতিক নিয়ামক বলতে কী বোঝাচ্ছে? অর্থাৎ আমি আবারও বলছি, আমরা যখন কোনো ফসল উৎপাদন করব,
ফসল উৎপাদনের জন্য অবশ্যই মূলধন প্রয়োজন, শ্রমিক প্রয়োজন। শ্রমিক তো মূলধন অর্থ টাকা দিতে হবে, অর্থ দিতে হবে। তাহলে এই মূলধন অর্থ, শ্রমিকের অর্থ, পারিশ্রমিককে বলা হচ্ছে অর্থনৈতিক নিয়ামক। আরেকটা দেখেন পরিবহন, অর্থাৎ আমি যখন কোনো জমি থেকে ফসল হয়তো আবার ধান, গম, পাট এগুলো উৎপাদন করার ফলে যখন আমরা কোনো কোল্ড স্টোরেজ অথবা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব বিক্রি করার জন্য, তখন তার জন্য কি অবশ্যই পরিবহন দরকার আছে না? যেহেতু পরিবহনের একটা ফি আছে, টাকা আছে, ওই জন্য পরিবহন, তারপরে হচ্ছে আপনার শ্রমিকের মূলধন, শ্রমিকের পারিশ্রমিক, মূলধন, এগুলোকে বলা হচ্ছে অর্থনৈতিক নিয়ামক। যেমন দেখেন মূলধন, উন্নত বীজ কেনার জন্য আপনার অবশ্যই অর্থ দরকার, ট্রাক্টর কেনার জন্য কি দরকার? অর্থ দরকার। শ্রমিককে পারিশ্রমিক দেওয়ার জন্য কি দরকার? অর্থ দরকার। তারপর দেখেন পরিবহনের জন্য অবশ্যই কী দরকার? অর্থ দরকার। অর্থাৎ অর্থ ছাড়া কোনো কিছু হয় না। মানি ডাজ নট মেক এনি সেন্স, অর্থাৎ অর্থই সব। আবার দেখেন পরিবহন, এটার ভিতরে পরিবহনটা আছে, আধুনিক পরিবহন ব্যবস্থার প্রয়োজন। আধুনিক পরিবহন ব্যবস্থা কেন বলছে? ধরেন আপনি গম উৎপাদন করেছেন, গম উৎপাদন করার পরে এটা জমি থেকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যাচ্ছেন। আপনি আধুনিক পরিবহন নেই, এমন একটা ভাঙ্গাচোরা একটা ভ্যানে করে নিয়ে যাচ্ছেন। গম ভ্যানে তোলেন 40 কেজি, অর্থাৎ 1 মণ। যখন আপনি বাসায় নিয়ে যাচ্ছেন তখন হয়ে গেল 20 কেজি, অর্থাৎ রাস্তার মধ্যে পড়তে যাচ্ছে। অর্থাৎ উন্নত মানের পরিবহন হইতে হবে। এটা একটা ভালো একটা বিষয়, কার? অর্থনৈতিক নিয়ামক। ওকে, নেক্সট সাংস্কৃতিক নিয়ামক। সাংস্কৃতিক নিয়ামক বলতে নাচ, গান, বাজনা বোঝাচ্ছে না। অর্থাৎ আপনি যখন ফসল উৎপাদন করতে হবে তখন নাচ, গান এগুলো বাজাতে হবে, এটা বোঝাচ্ছে না। এখানে সাংস্কৃতিক নিয়ামক বলতে বোঝাচ্ছে যে কি বোঝাচ্ছে? জনসংখ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি, দৃষ্টিভঙ্গি, এই সকল বিষয়কে বলা হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক। এখানে নাচ, গান কোনো বিষয় নেই। জনসংখ্যা, অর্থাৎ দেখেন কী রকম সাংস্কৃতিক নিয়ামক? জনসংখ্যা কেন সাংস্কৃতিক নিয়ামক? যদি জনসংখ্যা কম থাকে তাহলে কি হবে? কৃষি, অর্থাৎ ফসলের চাহিদা কম হবে। আবার জনসংখ্যা যদি বেশি হয় তাহলে ফসলের চাহিদা কী হবে? অবশ্যই বেশি হবে। যেমন আমাদের দেশে প্রায় 17 কোটি মানুষ আছে বর্তমানে। এই যে 17 কোটি মানুষ আছে, 169 মিলিয়ন, এই যে মিলিয়নে আমরা বেশিরভাগ কী খাই? মানে ভাত খাই। তো ভাত কোন জায়গা থেকে আসে? রাইস, ধান থেকে আসে। এই যে ধান আমাদের দেশে উৎপাদন অবশ্যই বেশি হইতে হবে, কারণ যদি উৎপাদন বেশি হবে কেন? কারণ জনসংখ্যা বেশি। আবার আমার দেশে যে মাত্র যদি 10 কোটি হইতো তাহলে কি ধান উৎপাদন কম হইতো? তাহলে এই জনসংখ্যাকে বলা হচ্ছে আপনার সাংস্কৃতিক নিয়ামক। ওকে, এবার দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি কেন কি সাংস্কৃতিক নিয়ামক বলা হচ্ছে? কারণ কৃষির যে আধুনিকরণ আছে, যেমন আগে কী করা হচ্ছে? হাল চাষ করা হতো, এখন কিন্তু হাল চাষ করা হয় না, এখন ট্রাক্টর ইউজ করা হয়। হ্যাঁ, আগে আপনি হচ্ছে বিভিন্ন ফসলকে ধরেন 5 মাস বা 6 মাস পর্যন্ত রিজার্ভ করার জন্য কী করা হইতো? বিভিন্ন বড় একটা ড্রাম থাকতো, ড্রামের ভিতরে রাখতো। কিন্তু এখন কিন্তু ওই যুগ আর নেই। এখন কার ভিতরে রাখা হয়? হিমাগার, অর্থাৎ কোল্ড স্টোরেজের ভিতরে রাখা হয়। তাহলে এই যে আধুনিক প্রযুক্তি, কৃষির যে আধুনিক প্রযুক্তি, এই কৃষির আধুনিকরণ অর্থাৎ কৃষির যে আধুনিক প্রযুক্তি, এটা কার উপর নির্ভর করে? কৃষি উৎপাদনের উপর নির্ভর করে। অর্থাৎ আপনার যদি কৃষির আধুনিক প্রযুক্তি থাকে তাহলে আপনার উৎপাদন বেশি হবে, কৃষির আধুনিক প্রযুক্তি না থাকে তাহলে আপনার উৎপাদন কম হবে। অর্থাৎ এই যে কৃষি আধুনিকরণের জন্য যে কৃষি উৎপাদন নির্ভর করে, এটাকে বলা হচ্ছে আপনার হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক। নেক্সট দৃষ্টিভঙ্গি। একটা বিষয় থাকে না এরকম যে হচ্ছে দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে। কেন বলা হচ্ছে? আমাদের দেশের কৃষকদের চাহিদা কম, তারা চিন্তা করে আমার যদি 10 টাকা থাকে তাহলে 15 টাকা হইলে হবে। কিন্তু বিদেশে দেখবেন যে আমার 10 টাকা আছে, 2 বছর পর তো শেষ হয়ে যাবে, কথা 2 বছর পর শেষ হয়ে যাবে, আমাকে আরও উৎপাদন করতে হবে, অর্থাৎ আমাকে 30 টাকা মুনাফা লাভ করতে হবে। অর্থাৎ দৃষ্টিভঙ্গি বদলান বলতে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে আমাদের দেশের কৃষকদের চাহিদা কম, তার উৎপাদন খুব কম উৎপাদন করে, কিন্তু বিদেশের যে উন্নত দেশে যে সকল কৃষকরা আছে, লেবার আছে, এরা কী করে? বেশি পরিমাণে ফসল উৎপাদন করে। অর্থাৎ অনুন্নত দেশে, দরিদ্র দেশের কি কৃষকদের লক্ষ্য? জীবন ধারণ। অর্থাৎ জীবন ধারণ বলতে কেন বোঝাচ্ছে? অথবা কম মুনাফা বলতে কি বোঝাচ্ছে? জীবন ধারণ। আমার জমি আছে 2 শতক, আমার 10 মণ চাল হইলেই সারা বছর যাবে, তারা কোনো কী করবে না, বিক্রি করে যে একটা অর্থ যে সঞ্চয় করবে, এটা তাদের মন মানসিকতা নেই। অর্থাৎ এই দৃষ্টিভঙ্গি তাদের নিচু মানে। কিন্তু উন্নত দেশে কীরকম? অধিক মুনাফা লাভ করবে, তারা ফসল উৎপাদন করার পর নিজেরা তার জীবন ধারণ করবেই, করার পরে কী করবে? তারা হচ্ছে গিয়ে বাজারজাত করবে অথবা সংরক্ষণ করবে। ওকে, তাহলে এটাকে দৃষ্টিভঙ্গি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জনসংখ্যাকে বলা হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক। ওকে, ধান চাষের প্রাকৃতিক নিয়ামকগুলো কী? ওকে, এবার আসেন আপনার প্রশ্ন কীভাবে হবে। হ্যাঁ, আপনাকে একটা ক্লু দিবে, যেমন ক্লুটা এরকম হইতে পারে
বাংলাদেশের মানুষ সবচেয়ে একটা শস্য 3 বেলা খেয়ে জীবন ধারণ করে এবং এই শস্য বাংলাদেশ উৎপাদন হওয়ার পরেও বিদেশে রপ্তানি করে এবং এই শস্যটা অর্থাৎ এই ফসলটা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। অর্থাৎ কাকে বোঝাচ্ছে? ধানকে বোঝাচ্ছে। বলবে গ নাম্বারে বলবে যে হচ্ছে উক্ত ফসলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক নিয়ামকগুলো ব্যাখ্যা করো। ক্লিয়ার? তাহলে দেখেন আমরা ধানের প্রাকৃতিক নিয়ামকগুলো দেখি, অর্থাৎ ধানের জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন, ধানের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন, ধান কোন মাটিতে বেশি ফলে, ধান কোন জলবায়ু অঞ্চলে ভালো ফলে, আমরা এগুলো দেখব। এগুলোকে বলা হচ্ছে ধানের প্রাকৃতিক নিয়ামক। প্রথমে দেখেন ভূ প্রকৃতি। ধানের জন্য অবশ্যই প্রয়োজন সমতল নিম্নভূমি প্রয়োজন। কি প্রয়োজন? সমতল নিম্নভূমি প্রয়োজন। কেন? আপনি ধান যখন উৎপাদন করা হয়, আপনি যে পাহাড়ের উপরে উৎপাদন করেন, তাহলে ধানের জন্য অবশ্যই পানি লাগবে, অর্থাৎ পানির নিচে জমা হইতে হবে। পাহাড়ে আপনি পানি পাবেন কই? আবার নিম্নভূমি দরকার, আবার অথবা সমতলও হইতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ ধান চাষের জন্য প্রধান যে নিয়ামক প্রাকৃতিক, সেটা হচ্ছে আপনার সমতল অথবা নিম্নভূমি হইতে হবে, উঁচুভূমি হওয়া যাবে না। এবং দেখবেন এই যে উঁচু এবং নিম্নভূমি এবং সমতল ভূমিতে বিশ্বের 90% অর্থাৎ 90% ধান উৎপাদিত হয় কোন জায়গা? বদ্বীপ অঞ্চল ও সমভূমিতে। অর্থাৎ সমতল ও নিম্ন ভূমিতে পৃথিবীর 90% ধান উৎপাদিত হয়। ওকে, এবার দেখেন নেক্সট। ধানের জন্য অবশ্যই আমরা তখনই দেখেছি, ধানের জন্য অবশ্যই 150 থেকে 250 সেন্টিমিটার সেন্টিমিটার হচ্ছে বৃষ্টিপাত প্রয়োজন। ওকে, তাপমাত্রা কত? তখন আমরা দেখেছি তাপমাত্রা 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। কত থেকে কত? 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন কার জন্য? ধানের জন্য। বৃষ্টিপাত কত? বৃষ্টিপাত হচ্ছে 150 থেকে 250। এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এখান থেকে এমসিকিউ হইতে পারে অথবা সিকিউ অর্থাৎ সৃজনশীল হইতে পারে। কিন্তু ধানের জন্য 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। কিন্তু অঙ্কুরোদ্গম আছে, অর্থাৎ ধানের বীজ থেকে যখন হচ্ছে আপনার চারাটা বের হবে, এটাকে বলা হচ্ছে অঙ্কুরোদ্গম। এই অঙ্কুরোদ্গমের জন্য 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। কত ডিগ্রি সেলসিয়াস? 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। কিসের জন্য? অঙ্কুরোদ্গমনের জন্য। কিন্তু মেলে ধানের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন। আর যখন এটা চারা হবে, চারার জন্য প্রয়োজন কত? 22 থেকে 24। কত ডিগ্রি? 22 থেকে 24। যদি এটা 32 হয়, চারা কিন্তু মারা যাবে, অথবা যদি কম হয়, চারা কিন্তু মারা যাবে। অর্থাৎ একটা লিমিটেশন আছে, একটা মানে ম্যাক্সিমাম এবং মিনিমাম একটা লেভেল করা আছে। অর্থাৎ রেঞ্জ হচ্ছে 22 থেকে 24 ডিগ্রি এবং অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজন 16 ডিগ্রি এবং হোল পুরো বিষয়ের জন্য প্রয়োজন কোনটা? কত? 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ধান কোন মাটিতে ভালো জন্মে? ধান অবশ্যই দোআঁশ মাটিতে ভালো জন্মে এবং এঁটেল মাটিতে ভালো জন্মে। এঁটেল মানে বোঝাচ্ছে শক্ত মাটি, লাল মাটি। কি মাটি? এঁটেল মানে হচ্ছে শক্ত ও লাল মাটি। অর্থাৎ শক্ত ও লাল মাটিতে অবশ্যই এই ধান ভালো জন্মে এবং দোআঁশ মাটিতে ভালো জন্মে। এবং আপনার ধান চাষের জন্য আপনি যে জমিতে সবচেয়ে বালু লিখলাম বা বালুযুক্ত জমিতে যদি আপনি ধান চাষ করেন, ধান কিন্তু হবে না। কারণ ধানের শর্তই হচ্ছে অবশ্যই এঁটেল অথবা দোআঁশ মাটি হইতে হবে। ওকে, এবার দেখেন নেক্সট। অর্থনৈতিক উপাদান। কি উপাদান? উপাদান অথবা নিয়ামক, একই বিষয়ই, উপাদান অথবা নিয়ামক। মূলধন। ধানের জন্য আপনি যখন বীজ কিনবেন, সিড মানে বীজ কিনবেন, তখন আপনার কি দরকার? টাকা দরকার, মূলধন দরকার। সার কিনবেন, বিভিন্ন কীটনাশক কিনবেন, তখন কি দরকার? মূলধন দরকার। বিভিন্ন যন্ত্রপাতি কিনবেন, ধান মারাইয়ের জন্য যে যন্ত্রপাতি আছে, এই সকল যন্ত্রপাতি কেনার জন্য অবশ্যই আপনি কি দরকার? অবশ্যই মূলধন অথবা টাকা দরকার। ওকে, শ্রমিক। এই যে শ্রমিক, কামলা, আমরা যেটা কামলা বলি, কামলারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অথবা বিকাল পর্যন্ত যে আপনি হচ্ছে ভূমিতে যে শ্রম দিবে, তার কি করবে? বীজ বপন করবে, তারপর হচ্ছে যখন আগাছা ছেড়ে দেবে, তাদের জন্য একটা পারিশ্রমিক দরকার আছে না? এই যে শ্রমিক পর্যন্ত, অর্থাৎ বীজ বপন থেকে মারাই পর্যন্ত তাদের যে পারিশ্রমিকের যে হচ্ছে অর্থটা আছে, মূলধনটা আছে, এটার জন্য কি দরকার? অবশ্যই টাকা দরকার। পরিবহন। বীজ সরবরাহ যখন আপনি করবেন, ধান সংরক্ষণ পর্যন্ত করবেন, তখন কী দরকার? পরিবহন প্রয়োজন। অর্থাৎ বীজ সরবরাহ, ধরেন আপনি ধান চাষ হয়েছে, কৃষকরা এগুলো ভালো বুঝবে। দেখবেন 10 মণ ধান চাষ হয়েছে, 10 কেজি রাখবেন কার জন্য? বীজের জন্য। কারণ এই ধান চাষে এই ধানের উৎপাদন যে বেশি হয়, তাহলে নেক্সট এখান থেকে যখন আপনি বীজ যখন সংরক্ষণ করবেন, তখন কী হবে? পরবর্তী বছর যখন আপনি ধান উৎপাদন করবেন, এখান থেকে আপনি আরও বেশি ধান উৎপাদন বেশি পাবেন। ওই জন্য বীজ সংরক্ষণ করে। দেন ধান সংরক্ষণ, অর্থাৎ কোল্ড স্টোরেজে যখন আপনি ধান নিয়ে যাবেন, তখন আপনার কি দরকার? পরিবহন দরকার, অর্থাৎ ট্রাক, ভ্যান দরকার।
সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদান বলতে কী বোঝাচ্ছে? ধান চাষ উৎপাদনের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন, অর্থাৎ কৃষকরা অনেক সময় ফ্লপ, অর্থাৎ তাদের হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন বন্যা বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের উৎপাদনগুলো ব্যাহত হচ্ছে। এই যে ব্যাহত হচ্ছে, এই ব্যাহত হওয়ার জন্য সরকার কী করে? তাদের হচ্ছে প্রণোদনা দেয়। এই যে প্রণোদনা দেয়, ওই জন্য সরকার কী দরকার? পৃষ্ঠপোষকতা দরকার। তাহলে ধান উৎপাদন, ওকে, ধান উৎপাদন কোন 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 দেশে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়? প্রথমে দেখেন চীন। তাহলে আরেকটা জিনিস মনে রাখবেন, পৃথিবীতে 7টা যে মহাদেশ আছে, এই 7টা মহাদেশের ভিতরে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় এশিয়া মহাদেশে। কী মহাদেশে? এশিয়া মহাদেশে। কেন? কারণ এশিয়াতে হচ্ছে বেশিরভাগ মানুষ বেশি। কেন? মানুষ বেশি, এবং এই মানুষগুলো কি খায়? মানুষগুলো হচ্ছে ভাত খায়। কি খায়? ভাত খায়। এই যে ভাত খায় এবং মানুষ বেশি, এই জন্য হচ্ছে এখানে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়। ধান উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে চীন। তাহলে চীন কি? শীর্ষ দেশ হচ্ছে কোনটা? চীন। তাহলে ধান উৎপাদন শীর্ষ দেশ কোনটা? অবশ্যই চীন। চীনের একটা প্রদেশ আছে, সেই প্রদেশের নাম হচ্ছে হুনান প্রদেশ। কি প্রদেশ? হুনান। প্রদেশের নামই হচ্ছে হুনান। এই চীনের হুনান প্রদেশে মনে রাখবেন, চীনের প্রদেশ হচ্ছে 23টি। কতটি? 23টি। তাইওয়ান বাদে 22টি, তাইওয়ান সহ 23টি। এই যে চীনের যে প্রদেশ আছে হচ্ছে আপনার 23টির ভিতরে একটি প্রদেশের নাম হচ্ছে হুনান প্রদেশ। এই হুনান প্রদেশে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়। হুনান প্রদেশে বেশি ধান হয়। কি হয়? বেশি ধান হয়। এই জন্য এই হুনান প্রদেশকে বলা হচ্ছে ধানের আধার। কি বলা হচ্ছে? ধানের আধার। তাহলে ধানের আধার বলা হয় কাকে? হুনান প্রদেশকে। ওকে, এবার দেখেন বাংলাদেশ ধান উৎপাদনে কততম বিশ্বে? 8ম, বা পরিসংখ্যাটা কখনো পরিবর্তন হয়। বর্তমানে বাংলাদেশ ধান উৎপাদনে কততম? 8ম। ওকে, বাংলাদেশ কিছু পরিমাণ ধান উৎপাদন করে, আবার কিছু পরিমাণ হচ্ছে রপ্তানিও করে, আবার দেখা যায় অনেক সময় আমদানিও করে। বাংলাদেশ পৃথিবীতে হচ্ছে 8ম বৃহত্তম উৎপাদনকারী দেশ। তাহলে বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়? যে জেলায় বেশি ধান হয়, যে জেলায় বেশি ধান হয় তার নাম হচ্ছে ময়মনসিংহ। তাহলে কোন জেলায় সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয়? ময়মনসিংহ। অথবা আমরা এই প্রশ্নটাকে ঘুরে বলতে পারি, ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটা? ময়মনসিংহ। ওকে, আরেকটা বিষয় দেখেন, ধানের হচ্ছে আপনার কি বলে এটার নাম? ধানের বৈজ্ঞানিক নাম কি? ধানের বৈজ্ঞানিক নাম ওরাইজা স্যাটিভা। ওরাইজা স্যাটিভা। আমি শুধু ধানের বৈজ্ঞানিক নামটা লিখে দেব, আর বাকিগুলো আপনাদেরকে হিসাবে দিয়ে দেবো। ওকে, তাহলে ধানের বৈজ্ঞানিক নাম কি? ধানের বৈজ্ঞানিক হচ্ছে ওরাইজা স্যাটিভা। এবং মনে রাখবেন, ধান ওরাইজা বর্গের অন্তর্ভুক্ত। ধান কোন বর্গের অন্তর্ভুক্ত? ধান ওরাইজা বর্গের অন্তর্ভুক্ত। ধান হচ্ছে কি বলেন তো? ধান হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরাইজা স্যাটিভা, কিন্তু ধান হচ্ছে ওরাইজা বর্গের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? এবার আমরা দেখব গম, মানে গমের নিয়ামকগুলো কি কি? গমের নিয়ামকগুলো হচ্ছে আপনার প্রাকৃতিক নিয়ামক আছে, সামাজিক অথবা অর্থনৈতিক নিয়ামক আছে, এবং আরেকটা কি আছে সর্বশেষ? সাংস্কৃতিক নিয়ামক। প্রথমে আমরা দেখব হচ্ছে প্রাকৃতিক নিয়ামক। গমের জন্য কেমন মাটির প্রয়োজন, গমের জন্য কেমন জলবায়ুর প্রয়োজন, গমের জন্য কেমন তাপমাত্রার প্রয়োজন, গমের জন্য কেমন বৃষ্টিপাত প্রয়োজন আমরা দেখব। প্রথমে আমরা দেখেছি গমের জন্য অবশ্যই নাতিশীতোষ্ণ অঞ্চল হতে হবে। কেমন অঞ্চল হবে? নাতিশীতোষ্ণ। নাতিশীতোষ্ণ মানে না শীত না গরম, অর্থাৎ না শীত না গরম, অর্থাৎ গরমও না ঠান্ডা না, আরামদায়ক জলবায়ু। তাহলে আমরা কি দেখলাম? গম অবশ্যই নাতিশীতোষ্ণ অঞ্চলে ভালো জন্মায়। গমের জন্য তাপমাত্রা কত? 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং গমের জন্য হচ্ছে কত সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন? 30 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত প্রয়োজন। কার জন্য? গমের জন্য 30 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত প্রয়োজন। আর গমের জন্য তাপমাত্রা কত?
15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, 15 থেকে 20 ডিগ্রি সেলস। ওকে, এবার দেখেন মাটি, কেমন মাটি? কর্দময় মাটি, দোআঁশ মাটি, অর্থাৎ কাদাময় দোআঁশ মাটি হইতে হবে। আপনি যে বালি মাটিতে আপনি যে গম উৎপাদন করেন তাহলে কিন্তু হচ্ছে গম উৎপাদিত হবে না। এবং আপনি যে গম যে এঁটেল মাটিতে অর্থাৎ শক্ত মাটি উৎপাদন করেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ গমের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার দোআঁশ মাটি। কি মাটি? দোআঁশ মাটি। কর্দময় হইলে ভালো হয়, না হলেও খারাপ না, চলবে। আর প্রকৃতি অবশ্যই সমতল মাটি হতে হবে। পাহাড়ি যুক্ত অর্থাৎ ঢালু অর্থাৎ পাহাড়, এখানে হচ্ছে আপনার গম ভালো জন্মে না, অর্থাৎ জন্মে নাকি ওখানে গম হবেই না এক কথায়। আর্থসামাজিক নিয়ামকগুলো কি কি দেখেন? জনবসতি, বিস্তর জমিতে সবচেয়ে বেশি গম চাষ হয়, অর্থাৎ জমিটা যে বিশাল হয় 100, 200, 300 একর হয়, তাহলে ওই জমিতে কি হবে? সবচেয়ে বেশি হচ্ছে আপনার গম বেশি চাষ হবে। আপনি জমি মাত্র 10 শতক, কতটুকু আর আপনি গম উৎপাদন করবেন? ওই জন্য যেটা দরকার প্রথম সেটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি হচ্ছে আপনার বিস্তর জমির প্রয়োজন। বিস্তর জমিতে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। বাংলাদেশে সবচেয়ে বেশি খায় কোনটা? বাংলাদেশ সবচেয়ে বেশি কাছে ধান খায়। পাট কি খায়? না, পাট তো খায় না। তাহলে বাংলাদেশে খায় কোনটা? ধান। তারপরে অনেকে গমের রুটি খায়, বিভিন্ন সামথিং হইতে পারে। বাচ্চাদের জন্য গম থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদিত হয়, কিন্তু অতটা গম আমাদের দেশের অতটা জনপ্রিয় না। তাহলে কোন জায়গায় জনপ্রিয়? শীত অঞ্চলে। শীত অঞ্চলে যদি আপনি যান, শীত অঞ্চলে কি কানাডা হইতে পারে, নর হইতে পারে, এই সকল দেশে হচ্ছে তারা গম খায়, গমের রুটি খায়। পাকিস্তানেও কাশ্মীরও দেখি শীত প্রধান দেশ, শীত প্রধান অঞ্চল, ওখানে তারা কী খায়? গমের রুটি খায়। বাংলাদেশ শুধু হচ্ছে কি বলে এটাকে, ভাত খায় আর ভুঁড়ি বাড়ায়, গম রুটি খায় না। সংরক্ষণ দেখেন, গম কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যায়। আখ মানে ইক্ষু মানে কুষার, আমরা যেটা বলি কুষারের রস, এই রস কিন্তু আপনি বেশি দিন কী করতে পারবেন না, সংরক্ষণ করতে পারবেন না। কিন্তু আপনি গম অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, অর্থাৎ গমের সংরক্ষণশীলতা অনেক দিন। রপ্তানি, পৃথিবীতে যত ধরেন 100% যদি গম উৎপাদন আমরা হিসাব করি, 100%-এর ভিতরে 15 থেকে 20%, কত থেকে কত? 15 থেকে 20% বিশ্ব বাজারে আসে। অর্থাৎ কিছু দেশ গমগুলোকে হচ্ছে রপ্তানি করে, আবার কিছু দেশ হচ্ছে গমগুলোকে আমদানি করে। অর্থাৎ এই আমদানি রপ্তানির যে মাধ্যম, এটা কত থেকে কত পার্সেন্ট? 100%-এর মধ্যে 15 থেকে 20%, 15 থেকে 20% বিশ্ব রপ্তানিতে প্রবেশ করে। ওকে, এবার নেক্সট দেখেন, গম উৎপাদন করে অঞ্চল, অর্থাৎ গম উৎপাদনের শীর্ষ দেশ কোনগুলো? গম উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র। শীর্ষ দেশ কোনটা? যুক্তরাষ্ট্র। শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। তারপর কোনটা? কানাডা, তারপর রাশিয়া, ইংল্যান্ড, জার্মানি, চীন আছে। চীন কত? 7 নম্বরে। ওকে, এখান থেকে জাস্ট শীর্ষ রাষ্ট্র কোনটা? যুক্তরাষ্ট্র। এবং 2 নম্বরে কোনটা? দ্বিতীয় হচ্ছে কানাডা। এই দুটো মনে রাখলেই হবে। এবার আবার নেক্সট স্লাইডে দেখবো, সেটা হচ্ছে গম উৎপাদন কোন অঞ্চলে সবচেয়ে বেশি হয়, অর্থাৎ কোন মহাদেশ সবচেয়ে বেশি হয়। পৃথিবীতে 7টা মহাদেশ আছে। এই 7টা মহাদেশকে আমরা দেখব কোন মহাদেশ সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। প্রথমে দেখেন অবশ্যই এশিয়া থাকবেই, কিছু না হলে এশিয়া থাকবেই। তারপর ইউরোপ আছে, তারপর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া এবং আফ্রিকা মিলে একটা। ওকে, তাহলে 100% যে আমরা হিসাব করি, 100%-এর ভিতরে দেখবেন এশিয়াতে হয় 43%। কত পার্সেন্ট? 43%। এশিয়ার কোন কোন দেশে হয়? বাংলাদেশ হয়, ভারত হয়, পাকিস্তান হয়, চীনা হয়, হ্যাঁ, ফিলিপাইনও খুব অল্প হয়, ইন্দোনেশিয়াতে খুব অল্প হয়, কিন্তু সবচেয়ে বেশি হয় কোন জায়গায়? ভারত, চীন, পাকিস্তান আর বাংলাদেশে মোটামুটি বেশি হয়। অর্থাৎ পৃথিবীতে 100% গম উৎপাদনের ভিতরে সবচেয়ে বেশি হয় এশিয়া মহাদেশে। কত পার্সেন্ট? 43%। এটা একটু মনে রাখবেন, সবচেয়ে বেশি কোন মহাদেশে? এশিয়া মহাদেশে। দেন হচ্ছে ইউরোপে কত হয়? ইউরোপে 32%, উত্তর আমেরিকাতে 16%, দক্ষিণ আমেরিকা 3% এবং ওশেনিয়া এবং আফ্রিকা মিলে মাত্র 6%। দুটা মহাদেশ মিলে 6%। জাস্ট এখান থেকে একটা মনে রাখবেন, সেটা হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ হয় 43%, অর্থাৎ বেশি এখানে সবচেয়ে গম উৎপাদিত হয়। কত পার্সেন্ট? 43%। এই কটা যদি ক্যালকুলেশন করেন তাহলে অ্যান্সার হবে 100%। ওকে ওকে, এবার আমরা দেখব রুটির ঝুড়ি বলতে কি বুঝবো। হোয়াট ডু ইউ মিন বাই রুটির ঝুড়ি? রুটির ঝুড়ি, ব্রেড বাস্কেট। রুটির ঝুড়ি বলতে আমরা কি বুঝি? রুটির ঝুড়ি বলতে বোঝায় যে জায়গায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় সেই জায়গাকে বলা হয় রুটির ঝুড়ি। কী বলা হয়? রুটির ঝুড়ি। তাহলে কথার কথা আমরা এক্সাম্পল দিয়ে বুঝি, ধরেন সৌদি আরবে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়, তাহলে আমরা সৌদি আরবকে বলবো রুটির ঝুড়ি। আবার বাংলাদেশের কথার কথা যদি
আমার জেলা বগুড়াতে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়, তাহলে আমরা বলবো বগুড়াকে বলা হচ্ছে রুটির ঝুরি জেলা। ওকে, তাহলে রুটি ঝুরি বলতে বুঝলাম যে জায়গায় সবচেয়ে বেশি গম উৎপাদিত হয় তাকে বলা হয় রুটি ঝুরি। তাহলে পৃথিবীর রুটি ঝুরি বলা হয় ইউক্রেনকে। কাকে? ইউক্রেনকে। ইউক্রেন। তাহলে পৃথিবীর রুটি ঝুরি বলা হয় কাকে? কারণ ইউক্রেনকে, কারণ ইউক্রেনে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। আর বাংলাদেশের রুটি ঝুরি বলা হয় ঠাকুরগাঁওকে। কোন জায়গা? ঠাকুরগাঁও। একটু জিনিস মনে রাখবেন, এগুলো কিন্তু 21 সালেরটা, অর্থাৎ এখনও 22 সালেরটা দেয় নাই। 22 সালেরটা দিলে সংখ্যাটা অর্থাৎ জেলাটা চেঞ্জ হবে। বর্তমান সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের ঠাকুরগাঁয়ে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়, ওই জন্য ঠাকুরগাঁওকে বলা হয় বাংলাদেশের রুটি ঝুরি। তাহলে পৃথিবীর রুটি ঝুরি ইউক্রেন, আর বাংলাদেশের রুটি ঝুরি হচ্ছে ঠাকুরগাঁও, কারণ বাংলাদেশের ঠাকুরগাঁয়ে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। এবার নেক্সট দেখেন, প্রধান গম উৎপাদনকারী বলয় আর হচ্ছে অপ্রধান গম উৎপাদনকারী বলয়। প্রধান গম উৎপাদনকারী বলয় বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ এই বলয়ে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়, সেই বলয়টা কোনটা? পৃথিবীর 20 থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশে। পৃথিবী 60 ডিগ্রি 20 থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশে। মানচিত্র সম্পর্কে আপনার অবশ্যই ধারণা আছে। পৃথিবীর 20 থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশে এই জায়গাকে বলা হয় প্রধান গম উৎপাদনকারী বলয়, কারণ এই সকল জায়গায় কি হয়? সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়, সবচেয়ে বেশি গম উৎপাদন বেশি হয়, গম উৎপাদন বেশি, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রধান গম উৎপাদনকারী বলয়। এবার দেখেন অপ্রধান গম উৎপাদনকারী বলয়, অর্থাৎ এখানে গম অতটা উৎপাদন হয় না বললেই চলে, এই জন্য এটাকে বলা অপ্রধান গম উৎপাদন হয়। কিছু কিছু হয়, যেমন কোনটা? পৃথিবীর 20 থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। দক্ষিণ অক্ষাংশ। তাহলে পৃথিবীর 20 থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা অপ্রধান গম উৎপাদনকারী বলয় বা অঞ্চল, এবং পৃথিবীর 20 থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হচ্ছে প্রধান গম উৎপাদনকারী অঞ্চল, কারণ এখানে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়। ওকে, এবার দেখেন বেশি গম উৎপাদনকারী অঞ্চল, অর্থাৎ অঞ্চল বলবো না, দেশ বলবো আমরা। দেশগুলো কি কি? প্রথমে দেখেন চীন। তাহলে গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটা? চীন। গম উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। পৃথিবীর 18% গম উৎপাদন হয় এখানে। কত পার্সেন্ট? 18%। 2 নম্বর হচ্ছে ভারত, তারপর হচ্ছে রাশিয়া। রাশিয়ার একটা অঞ্চল আছে তাকে বলে সাইবেরিয়া, অর্থাৎ এই সাইবেরিয়ায় প্রচুর শীত থাকে, এই সাইবেরিয়া অঞ্চলে সবচেয়ে বেশি হচ্ছে আপনার গম উৎপাদিত হয়। মনে রাখবেন, রাশিয়ার গমটা সবচেয়ে উৎকৃষ্ট মানের। কি মানের? সবচেয়ে উৎকৃষ্ট মানে ভালো মানের। দেন হচ্ছে যুক্তরাষ্ট্র। এই দেশ গম উৎপাদন রপ্তানি করে। যুক্তরাষ্ট্র শুধু গম উৎপাদন করে না, আবার হচ্ছে অন্য দেশেও পাচার করে, অর্থাৎ রপ্তানি করে। বিশ্বের 40% গম উৎপাদিত হয় এখানে। কত পার্সেন্ট? 40%। দেন হচ্ছে কানাডা। উৎপাদনের পঞ্চম হলেও রপ্তানিতে দ্বিতীয়, এটা একটু মনে রাখবেন। কানাডা উৎপাদনের পঞ্চম হলেও রপ্তানিতে দ্বিতীয়। তাহলে রপ্তানিতে দ্বিতীয় দেশ কোনটা? গম রপ্তানিতে দ্বিতীয় দেশ কোনটা? অবশ্যই ভারত হবে না, কি হবে? অবশ্যই হবে কানাডা। ওকে, কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্ত বা অঞ্চলে বেশি গম উৎপাদিত বলে না, এটা হচ্ছে ফলে এই অঞ্চলকে বিশ্বের রুটির ঝুরি বলা হয়। একটু মনে রাখবেন, এটাকেও রুটি ঝুরি বলা হচ্ছে, আবার ইউক্রেনকে রুটি ঝুরি বলা হচ্ছে। ইউক্রেন হচ্ছে একক দেশ, এটা হচ্ছে কানাডা এবং যুক্তরাষ্ট্রের দুটো দেশ মিলে সীমান্তবর্তী, অর্থাৎ এটা দুটা মিলে, অর্থাৎ দুটো সমন্বয় করে। ওকে, কনফিউশন যেন না হয়। গমের অর্থনৈতিক গুরুত্ব। গম পৃথিবীর প্রধান খাদ্যশস্য। মনে রাখবেন, পৃথিবীর প্রধান খাদ্যশস্য কিন্তু ধান হবে না। ধান অর্থাৎ ভাতটা শুধু আমরা এশিয়া মহাদেশের মানুষজন খাই, অন্য মহাদেশের মানুষজন খায় না। সুতরাং পৃথিবীর প্রধান খাদ্যশস্য কোনটা? অবশ্যই গম হবে। এর অর্থনৈতিক গুরুত্ব বেশি। পৃথিবীতে যত পার্সেন্ট গম হয় তার 16 থেকে 20% হচ্ছে বিশ্ববাজারে আসা, অর্থাৎ 16% হচ্ছে গম আমদানি রপ্তানি হয়। ওকে, আর কি গমের অর্থনৈতিক গুরুত্ব লেখা যায়? নিজের ভাষায় এইভাবে লেখা যেতে পারে, যেহেতু বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, এবং কৃষিপ্রধান দেশ হলেও এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয়। ধান উৎপাদিত হওয়া ছাড়াও এখানে কী হয়? গম হয়, আখ হয়, চা হয়, কিন্তু গমের চাহিদাও অনেক, কারণ বাংলাদেশে অনেক মানুষ
ভাত অর্থাৎ ধানের পাশাপাশি গম ভোগ করে, এই জন্য বাংলাদেশেও প্রচুর গমের চাহিদা অর্থাৎ গমের গুরুত্ব আছে। এবং বাংলাদেশ শুধু গম উৎপাদন করে না, এবং গম কী করে বিশ্ববাজারে রপ্তানি করে, তাই বলা যায় যে গমের অর্থনৈতিক গুরুত্ব অনেক। এইভাবে লিখে দিলে আমার মোটামুটি হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট আমরা দেখব আখ মানে হচ্ছে কুষার মানে ইক্ষু। ওকে, এবার আমরা দেখব যে আখের নিয়ামকগুলো কি কি, আখের কোন উৎপাদন শীর্ষ কোনটা দেশ, তারপরে আখের অর্থনৈতিক গুরুত্ব কি কি, আমরা এগুলো দেখব। প্রথমে দেখেন, আখ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সবচেয়ে ভালো হয়। কোন মণ্ডলে? গ্রীষ্মমণ্ডল। অর্থাৎ আপনি এই আখটা যদি কুষার বা ইক্ষুটা যদি হচ্ছে আপনি আমেরিকার ঠিক ঠান্ডা অঞ্চলে দেন, অথবা আপনি পাকিস্তানের কাশ্মীরে যদি আপনি হচ্ছে ইক্ষু উৎপাদন করেন অথবা আখ উৎপাদন করেন, তাহলে কিন্তু আখ কিন্তু ভালো হবে না। আখের শর্তই হচ্ছে তাপমাত্রা বেশি হওয়া লাগবে। যেমন বাংলাদেশে প্রচুর পরিমাণ আখ হয়, বিভিন্ন জায়গায় দেখবেন যে প্রচুর আখের রস বিক্রি করতেছে। ওকে, তাহলে আখ কোন অঞ্চলে সবচেয়ে ভালো হয়? গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। পৃথিবীর মোট চিনির 68% আসে আখ থেকে। তাহলে পৃথিবীর মোট চিনি কত পার্সেন্ট আখ থেকে আসে? পৃথিবীর মোট চিনির 100%-এর ভিতর 68% আসে আখ থেকে, আর 32% অন্য অন্য বিষয় থেকে আনা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে আখের অর্থনৈতিক গুরুত্বটা কত। আখের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। আখের আদিভূমি কোনটা? দেখেন, আখের আদিভূমি হচ্ছে ভারতের উপমহাদেশে আসাম অঞ্চলে হতে পারে, চীনে কিছু অংশ হলে। তাহলে আখের আদিভূমি কোন জায়গা? ভারতের উপমহাদেশের অঞ্চল, মৌসুমী অঞ্চল। ওকে, তাহলে আমরা এখানে কী জানলাম? পৃথিবী যতটা চিনির চাহিদা আছে, এই চিনির চাহিদার ভিতর 68% হচ্ছে আখ মানে হচ্ছে আপনার যোগান দেয়। তারপরে হচ্ছে আখের পিতৃভূমি কোথায়, অর্থাৎ সবচেয়ে আখ প্রথম কোথায় উৎপাদিত হয়েছে, সেটা হচ্ছে আপনার ভারত উপমহাদেশের মৌসুমী অঞ্চলে। ওকে, এবার দেখেন আখের উৎপাদন নিয়ামক বন্টনের গুরুত্ব সম্পর্কে আমরা এবার জানবো। এবার দেখেন ভৌগোলিক উপাদান। একটা হচ্ছে ভূপ্রকৃতি, অর্থাৎ আখের জন্য অবশ্যই উঁচু এবং ঢালু জমি হতে হবে। কী হবে? উঁচু এবং ঢালু জমি হতে হবে। আপনি যদি ধানের যে জমি আছে, যেমন হচ্ছে পানিযুক্ত জমি অথবা সমতল ভূমিতে দেন, তাহলে আখ কিন্তু উৎপাদন হবে না, কিন্তু উৎপাদন বেশি হবে না, মাত্রা বেশি হবে না। তাহলে আখের জন্য প্রয়োজন হচ্ছে উঁচু এবং ঢালু জমি। কি জমি? ঢালু জমি, অর্থাৎ পানি জমে থাকা যাবে না। মাটি অবশ্যই উর্বর হইতে হবে। কি হইতে হবে? উর্বর এবং দোআঁশ হইতে হবে। বেলেযুক্ত মাটিতে আখ হবে না। ওকে, তাপমাত্রা 19 থেকে 27 ডিগ্রি হইতে হবে, অর্থাৎ তাপমাত্রা 19 থেকে 27 ডিগ্রি। তাহলে বোঝাই যাচ্ছে আখের জন্য তাপমাত্রা একটু বেশি, 19 থেকে 27 ডিগ্রি। কিন্তু আপনি যদি 10-15 ডিগ্রি হন, তাহলে কিন্তু আখ কিন্তু উৎপাদিত হবে না। ওকে, তাহলে অর্থাৎ বেশি হইলে সমস্যা নেই, কিন্তু কম হইলে সমস্যা। আখের জন্য প্রয়োজন 19 থেকে 27 ডিগ্রি, এবং হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে 125 থেকে 75। তাহলে বৃষ্টিপাত কত? বৃষ্টিপাত হচ্ছে 125 থেকে 75, অর্থাৎ বৃষ্টিপাত 200 দরকার নাই, আবার 500 দরকার নেই। একটা মিডিয়াম রেঞ্জ আছে, সেটা হচ্ছে 125 থেকে 75, অর্থাৎ বৃষ্টিপাত একটু বেশি লাগবে। কোথায়? আখ উৎপাদনের ক্ষেত্রে। এবার দেখেন আখের অর্থনৈতিক উপাদান বা নিয়ামক। মূলধন। এই আখের যে চারা আছে, এই চারা হচ্ছে আপনার রোপণ করতে হবে। কীটনাশক আছে গমে, কিন্তু আখে কিন্তু প্রচুর কী হয়, আপনার হচ্ছে পোকা ধরে। যারা আপনার কুশার খাবেন, দেখবেন অনেক পোকা বা অনেক ছত্রাকজনিত ভাইরাসজনিত অনেক কিছু জীবাণু থাকে। এই জন্য কীটনাশক প্রয়োগ করতে হয়। এবং পরিবহনের জন্য অর্থ দরকার, অর্থাৎ আখ যখন উৎপাদন করবেন জমি থেকে, আখ যদি আপনি হচ্ছে আলুর মতো যে ট্রাকে তোলেন, কিন্তু হবে না। আখ কিন্তু কী হবে? ভেঙে যাবে অথবা রস বের হয়ে যাবে। ওই জন্য উন্নত মানের পরিবহন দরকার, এবং তখন কী হবে? উন্নত মানের পরিবহনের জন্য আপনার অর্থ বেশি উন্নত দরকার, তাই না? ওকে, তাহলে আখের জন্য মূলধন কী কী? চারা দরকার, কীটনাশক দরকার, পরিবহন দরকার। সার্বিক কাজের জন্য দক্ষ শ্রমিক প্রয়োজন। সার্বিক কাজ বলতে বোঝাচ্ছে আপনি যখন আখের চারা উৎপাদন করলেন, রোপণ করলেন, এই রোপণ থেকে একবারে আখ উৎপাদন শেষ বয়স পর্যন্ত আখের জন্য অবশ্যই দক্ষ শ্রমিক প্রয়োজন হতে হবে। আপনি যে আমাকে যে হায়ার করে নিয়ে যান, আমি কি আখ উৎপাদন করতে পারবো? আখের জায়গায় আমি পাট উৎপাদন করে বসে থাকবো। সুতরাং দক্ষ শ্রমিক প্রয়োজন। পরিবহন। এই আখ থেকে যদি আমরা চিনি উৎপাদন করবেন, চিনি যদি আপনি পাটের মতো নিয়ে যান, তাহলে কিন্তু হবে না। চিনি কিন্তু খুব ছোটো ছোটো দানাযুক্ত, সুতরাং এই চিনির জন্য ভালো একটা পরিবহন দরকার। হ্যাঁ, ভালো একটা প্যাকেটজাত করতে হবে। প্যাকেটজাত করলে চিনির অপচয় হবে না, অর্থাৎ ভালো একটা পরিবহন দরকার। কার জন্য? আখের জন্য শ্রমিক দরকার, মূলধন দরকার। শ্রমিক হইতে হবে অবশ্যই দক্ষ, নাকি অদক্ষ? অবশ্যই দক্ষ।
তাহলে চলো সাংকেতিক উপাদান সম্পর্কে আমরা জেনে নেওয়া যাক। দেখো সাংকেতিক উপাদানে কী কী আছে। এক নাম্বার হচ্ছে উন্নত সার ও কীটনাশক। জমির উর্বরতার জন্য উন্নত সার ও কীটনাশক প্রয়োগ করতে হবে। তুমি যদি জমিতে বেশি করে ফলন চাও, তোমাকে অবশ্যই জমিতে কী করতে হবে, উচ্চ ফলনশীল জাত এবং সার এবং কীটনাশকগুলো প্রয়োগ করতে হবে। তুমি উন্নত ফলনশীল বীজ দিয়েছো, কিন্তু তুমি যদি সার না দাও অথবা কীটনাশক প্রয়োগ যদি না করো, তাহলে কিন্তু তোমার সঠিক পরিমাণে উৎপাদন হবে না। ওকে, সুতরাং তার জন্য হচ্ছে উন্নত সার এবং কীটনাশক এবং বীজের একটা কম্বিনেশন থাকতে হবে। ওকে, সার, বীজ এবং কীটনাশকের একটা কম্বিনেশন থাকতে হবে। দেন হচ্ছে চিনিকল প্রতিষ্ঠা। অধিক পরিমাণ চিনিকল বৃদ্ধি করতে হবে। আমাদের দেশে কিন্তু চিনির অনেক ঘাটতি আছে, সেই জন্য আমাদের নিজ দেশের প্রয়োজন মিটিয়ে যেন আমরা পরবর্তীতে মানে কি বলে এটাকে অন্য দেশে যেন রপ্তানি করতে পারি, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। ওই জন্য আমাদের বেশি করে চিনিকল বৃদ্ধি করতে হবে। ওকে, এবার দেখো আখের উৎপাদন নিয়ামক বন্টন ও গুরুত্ব। ওকে, আমরা এবার চিনি সম্পর্কে জেনেছি, এবার আমরা হচ্ছে আখের গুরুত্ব সম্পর্কে জানবো। ওকে, বিশ্ব আখ উৎপাদনকারী দেশ হচ্ছে এক নাম্বার হচ্ছে ব্রাজিল। ব্রাজিল হচ্ছে উৎপাদনের প্রথম দেশ কোনটা, উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ব্রাজিল। ওকে, ব্রাজিল সম্পর্কে একটা তথ্য হচ্ছে ব্রাজিল কিন্তু কফি আছে না, আমরা যে কফি খাই, কফি বানানটা একটু দেখিও, COFFEE। ওকে, দুটো এফ হবে, দুটো ই হবে। তাহলে কফি উৎপাদনের শীর্ষ দেশ কোনটা, ব্রাজিল। এবং এই আখ উৎপাদনের শীর্ষ দেশ কোনটা, আখ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ব্রাজিল। ওকে, দ্বিতীয় দেশ কোনটা, দ্বিতীয় দেশ হচ্ছে ভারত। ওকে, 3 নাম্বার দেশ চীন, 4 থাইল্যান্ড, 5 হচ্ছে পাকিস্তান। জাস্ট তোমরা 1 এবং 2 নাম্বারটা মনে রাখবে। ওকে, নেক্সট চা উৎপাদন নিয়ামক বন্টনের গুরুত্ব। চা বিশ্বের জনপ্রিয় পানীয়। এখন খুব মানুষই কম পাওয়া যায় যে চা খাই না। ওকে, ছোট থেকে বড় মানে 9 থেকে 90 বছর পর্যন্ত প্রায় সকল মানুষই চা খায়। কেউ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টের সময় একটা চা খায়, কেউ অফিস শুরু করার সময় একটা চা খায়, বিরতিতে একটা চা খায়, একটু ঘুম ধরলে একটা চা খায়, সন্ধ্যের সময় আসার সময় একটা চা খায় ক্লান্তি দূর করার জন্য, এবং রাতে ভাত খাওয়ার পর একটা চা খায়। কিন্তু বেশি চা খাওয়া শরীরের জন্য কিন্তু ক্ষতিকর। ওকে, একটা পরিমিত মান থাকতে হবে। হইতে পারে দিনে 1 কাপ বা 2 কাপ, তবে আমার কাছে মনে হয় যে 2-3 কাপের বেশি চা খাওয়া ঠিক নয়। ওকে, যেমন আমি আজকে একটা জায়গায় গিয়েছিলাম, ওখানে আমি 2 কাপ চা খেয়েছি, তাও খাইতে চাই না। কেন? এটা আমার শরীরের জন্য ক্ষতি করবে। তবে একটা লিমিটেশন আছে, সে লিমিটেশন যেন আমাদের বজায় রাখতে হয়। ওকে, চা এর যেমন উপকার রয়েছে তেমন আবার অপকারও রয়েছে। তাহলে গুরুত্বটা আমরা দেখি। চা হচ্ছে বিশ্বের জনপ্রিয় পানীয়। চা ক্রান্তীয় অঞ্চলের উদ্ভিদ। চা কোন অঞ্চলের উদ্ভিদ? ক্রান্তীয় অঞ্চলে এটা হচ্ছে, এই উদ্ভিদটা হচ্ছে জন্মে। ওকে, এটি 9 থেকে 12 মিটার পর্যন্ত উঁচু হয়। কয় থেকে কত মিটার পর্যন্ত উঁচু হয়? 9 থেকে 12 মিটার পর্যন্ত। এই চা কিন্তু শ্রীলঙ্কাতে, আমাদের দেশে এই শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জে কিন্তু ওই অঞ্চলে কিন্তু চা বাগান আছে। বাংলাদেশের চা বাগান হচ্ছে 167টা। কতটা? 167টা। 167টার ভিতর হচ্ছে সবচেয়ে বেশি চা আছে কোথায়? সবচেয়ে বেশি চা বাগান আছে মৌলভীবাজার। সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজারে। ওকে, কিন্তু আমরা অনেক একটা তথ্য ভুল জানি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি চা বাগান আছে সিলেটে। তথ্যটি কিন্তু ভুল। ওকে, প্রচলিত ভুল, কিন্তু সবচেয়ে বেশি চা বাগান কোথায় আছে? মৌলভীবাজার। দ্বিতীয় আছে হবিগঞ্জে, দেন হচ্ছে সিলেটে। ওকে, তাহলে চা বাগান কতটা? 167টা। ওকে, চায়ের আদি ভূমি কোথায়? আসাম এবং চীনে। মেইনলি চায়ের জন্ম হচ্ছে চীনের। কোথায়? চায়ের জন্ম হচ্ছে চীন। ওকে, পরীক্ষা যদি আসে চায়ের জন্ম বা চায়ের উদ্ভব কোন দেশে, চায়ের উদ্ভব বা জন্ম হচ্ছে চীনে। ওকে, তাহলে চায়ের জন্ম যদি চীনে হয়, তাহলে চা কোন ভাষার শব্দ? চা হচ্ছে অবশ্যই একটি চাইনিজ শব্দ। ওকে, নেক্সট চায়ের জন্য প্রাকৃতিক নিয়ামক কী কী দরকার হইতে পারে, অর্থাৎ চাকে আমরা সঠিকভাবে যদি বীজ রোপণ থেকে যদি ফসল উৎপাদন পর্যন্ত আমরা কী করলে আমরা একটা সঠিক একটা বেনিফিট পাবো, সেই বিষয়ে এখানে ধারণা দেওয়া হচ্ছে। জলবায়ু, অর্থাৎ চায়ের জন্য কেমন জলবায়ুর প্রয়োজন? চায়ের বৃদ্ধিকালীন তাপমাত্রা দরকার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি। কতর বেশি? 20 ডিগ্রি সেলসিয়াসের বেশি। চা কিন্তু বেশি গরম সহ্য করতে পারে না এবং ঠান্ডা সহ্য করতে পারে না। ওকে, চার জন্য 20 অবশ্যই 20 ডিগ্রি বেশি হইতেই হবে। তবে 18-19 হলে যে একবার ক্ষতি হবে তা না, তবে 10 ডিগ্রি 9 ডিগ্রি এগুলো হলে চা কিন্তু জন্মাবে না। ওকে, দেন চা গাছ তীব্র শীত সহ্য করতে পারে না। চা কিন্তু তীব্র শীত সহ্য করতে পারে না। ওকে, পঞ্চগড়ে একমাত্র হচ্ছে আপনার সমতল ভূমির ওপর চা আছে। বাংলাদেশে যতগুলো 167টা চা বাগান আছে, 167টা চা বাগানের ভিতরে বেশিরভাগ হচ্ছে উঁচু এলাকায়, পাহাড়ি বা ঢালু এলাকায়। কিন্তু একমাত্র চা, সেটা হচ্ছে অর্গানিক চা, 2009 সালে পঞ্চগড়ের সমতল ভূমিতে রোপণ করা হয়। ওকে, একমাত্র পঞ্চগড়ে হয়েছে। পঞ্চগড় অল্প আছে, তার
পঞ্চগড়ে কিন্তু প্রচুর শীত পড়ে, কিন্তু তাও ওই জায়গাটা একটু গরম, আমি গিয়েছিলাম ওখানে, একটু গরম দেখেছি আমি, সুতরাং ওই জন্য ওখানে চাটা জন্মে, শীত সহ্য করতে পারে না। ওকে, চার জন্য কেমন বৃষ্টি হইলে কোনো ক্ষতি হবে না বা উপকার হবে? চা আর্দ্র মৌসুমী নিরীক্ষ জলবায়ু চাষের জন্য উপযোগী, চা পাতা দ্রুত বৃদ্ধি পায়। ওকে, চা হচ্ছে 125 থেকে 625 সেন্টিমিটার বৃষ্টি হলে ভালো জন্মে, তাহলে 125 থেকে 625। ওকে, দেন মাটি কেমন, চার মাটি কেমন হবে? চার মাটি হবে অম্লধর্মী। অম্ল মানে কি? অম্ল মানে ক্ষার ধর্মী হবে। ওকে, দেন হচ্ছে ভূপ্রকৃতি, চা 600 থেকে 1200 মিটার উচ্চতায় পার্বত্য ঢালু অঞ্চলে চা বাগান গড়ে তোলা হয়। 600 থেকে 1200 মিটার হইতে হবে। মৌলভীবাজার বা সিলেটে যদি গিয়ে দেখেন, দেখবেন সবগুলো উঁচু উঁচু পাহাড়, উঁচু উঁচু পাহাড়ের ঢালে হচ্ছে কি আছে, চা বাগানগুলো আছে। কিন্তু ঢাকা থেকে মৌলভীবাজার হয়ে সিলেটে যদি যান, আমি গিয়েছিলাম, আমি দেখেছি যে উঁচু উঁচু ঢালে চা বাগানগুলো রয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগে আর কি। ওকে, তাহলে অবশ্যই কী হইতে হবে? 600 থেকে 1200 মিটার পর্যন্ত পাহাড়ি ঢালু জায়গা হইতে হবে, দেন হচ্ছে ওখানে চা জন্মাতে পারে। ওকে, নেক্সট, আর্থসামাজিক নিয়ামক, অর্থাৎ চার জন্য কেমন ধরনের অর্থনৈতিক বিষয়দের প্রয়োজন অথবা কেমন সামাজিক রেসপন্সিবিলিটি প্রয়োজন আমরা একটু দেখব। সুলভ শ্রমের যোগান, চা বাগানে যে সকল শ্রমিকগুলো কাজ করে তাদের বেতন কিন্তু 120 টাকা। কত টাকা? 120 টাকা। তবে আন্দোলনের ফলে তাদের বেতনটা 140 টাকার মতো করা হয়েছে। তারা একদিন কাজ করবে কিন্তু তারা টাকা পাবে কত? মাত্র 140 টাকা। কেন? ইমাজিন। ওকে, একটা তো লিমিটেশন আছে, তার মানে এই না সস্তা শ্রমিক দেখে তার মানে এই নয় যে হচ্ছে 100 টাকা 150 টাকা দেবো। সস্তা শ্রমিক মানে একটা দিন মজুরে বর্তমানে 600 থেকে 700 টাকা ইনকাম করে, সেই হিসেবে আমরা তাকে 300-400 টাকা দিতে পারি, কিন্তু 150 টাকা দিয়ে তাকে ঠকানোর কোনো মানে না। ওকে, সস্তা শ্রমিকও যোগান দিতে হবে। চা বাগান তৈরি, রোপণ, পরিচর্যার জন্য কায়িক পরিশ্রম দরকার, সেজন্য সস্তা শ্রমিক প্রয়োজন। ওকে, মাটি ক্ষয়রোধে ছায়া সৃষ্টি করতে হবে, অর্থাৎ ছায়া সৃষ্টি হইতে হবে। সূর্যকিরণের ক্ষতিকর প্রভাব থেকে চা পাতাকে রক্ষা করতে হবে, ওই জন্য হচ্ছে চা বাগানের উপরে দেখবেন যে চা গাছের মাঝে মাঝে অন্যান্য গাছগুলো লাগানো হয়েছে। চারা তৈরি, উন্নত প্রযুক্তি যত্ন সহকারে চারা তৈরি করতে হবে। প্রক্রিয়াজাতকরণ, চা পাতা থেকে যত সময় পাতা কুড়ি সংগ্রহ করতে হবে। চা পাতা যখন পারফেক্ট হয় ঠিক ওই সময়ই আপনাকে চা পাতা থেকে চা সংগ্রহ করতে হবে। যদি একটু বেশি হয় তখন কিন্তু আবার চা পাতা নষ্ট হয়ে যাবে, আর একটু কম হলে কিন্তু আপনার চা পাতা সংগ্রহের উপযুক্ত হবে না। ওকে, নেক্সট দেখেন নগদ অর্থ। যারা এই ধরনের বিজনেস করে চা বাগান, তারা তো আর 2-3 লাখ টাকার মালিক না, তারা হচ্ছে কোটি কোটি টাকার মালিক, এবং কোটি কোটি টাকার মালিক হলে তাদের কাছে 50-60-70 লাখ টাকা কোনো বিষয় না। ওই জন্য তাদের কি দরকার? অধিক পরিমাণে হচ্ছে টাকা দরকার। ওকে, এবার দেখেন চা উৎপাদন করা অঞ্চল কোথায়? এশিয়া মহাদেশে 80% চা উৎপাদিত হয়। 100%-এর ভিতর একমাত্র এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়। চীনে 5 ধরনের চা পাওয়া যায়। কয় ধরনের পাওয়া যায়? 5 ধরনের চা পাওয়া যায়। কী কী চা? কালো চা, সবুজ চা, জেসমিন চা, ওলো চা এবং স্টক চা। এবং এই ধরনের চাগুলো কিন্তু খুবই খুবই দামি দামি চা। ওকে, আমাদের দেশে কী কী চা পাওয়া যায়? আমাদের দেশে দুধ চা পাওয়া যায়, রং চা পাওয়া যায়, গ্রিন চা পাওয়া যায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে কী কী চা পাওয়া যায়? মরিচের চা পাওয়া যায়, আর তারপরে হচ্ছে আর তেঁতুলের চা পাওয়া যায়, আর কি মালটা চা পাওয়া যায়, দুধ চা পাওয়া যায়, কৌটার দুধের চা মেইনলি। তারপরে হচ্ছে আর কিসের চা? আর হচ্ছে হরলিক্স যে বানায় আর কি, হ্যাঁ, খুব নর্মাল। তবে আর একটা আছে হারপিকের মতো কালার, কী জানো ওটা, কি অপরাজিত চা। হ্যাঁ, অপরাজিত চা পাওয়া যায়, আমি ওটা খাই নাই, 5 টাকার দাম 10 টাকার দাম এগুলো। ওকে, দুবাইতে যারা হচ্ছে বুর্জ খলিফা নাম শুনেছেন, এই বুর্জ খলিফাতে একটা চা পাওয়া যায়, সেই চায়ের দাম মাত্র 25,000 টাকা। কত টাকা? 1 কাপ চায়ের দাম মাত্র 25,000 টাকা। এবং এই চায়ের ভিতর কি রয়েছে? সোনা। এই চা সোনা দিয়ে তৈরি, গোল্ড দিয়ে তৈরি। ওকে, তাহলে চা উৎপন্নের শীর্ষ দেশ হচ্ছে চীন, দ্বিতীয় হচ্ছে ভারত, 3 হচ্ছে কেনিয়া, চতুর্থ হচ্ছে শ্রীলঙ্কা, 5 হচ্ছে তুরস্ক। যা শ্রীলঙ্কা পর্যন্ত একটু মনে রাখবেন। শ্রীলঙ্কা এমন একটা দেশ যে দেশে হচ্ছে সপ্তাহে 2 বার চা সংগ্রহ করা যায়। আমাদের দেশে এই সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এই সকল জায়গায় মাত্র চা বছর 2 বার বা এইরকম হইতে পারে, বছর 3-4 বার। কিন্তু এই শ্রীলঙ্কাতে অনেক পরিমাণ বৃষ্টি হয়, বেশিরভাগ বৃষ্টিপ্রবণ একটা এলাকা, কিন্তু যে জায়গায় একটু গরম টরম বেশি সেই জায়গায় চা বাগানগুলো আছে, সেই চা বাগানগুলো থেকে সপ্তাহে 2 বার চা সংগ্রহ করা হয়। ওকে, এবার দেখেন বাংলাদেশ ও চা। আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশের চা কীরকম। বাংলাদেশে চা উৎপাদিত হয় এবং আমাদের দেশে চাহিদা মেটায় এবং অন্য দেশে কী করে? রপ্তানি করে। বাংলাদেশ কিন্তু চা রপ্তানিতে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। কিন্তু আমরা যে চাগুলো খাই সে চা অনেক নিম্নমানের চা। ওকে,
বিষয়টা আমি বলি, একটা মজার বিষয় হচ্ছে একটা গল্প শুনেছিলাম এইরকম, যে গল্প আমি জানেন এটা ট্রু আর ফলস, আমি শুনেছিলাম যে হচ্ছে এই সিলেটে থেকে যে সকল চাগুলো আসে সেই চাগুলো হচ্ছে আপনার মৃত ব্যক্তি ডেড বডি আছে না, এই ডেড বডির নিচে যদি চার পাতাগুলো দেওয়া হয় তাহলে হচ্ছে ওই ডেড বডি কিন্তু কি হয় না, পচে যায় না। ওকে, এবং ওই চায়ের পাতাগুলো ডেড বডি সরানোর ফলে চা পাতাগুলো কী করা হয় আমাদের দেশে বিভিন্ন দোকানে বিক্রি করা হয়। তাহলে কত নিকৃষ্ট ওরা। ওকে, আর দামিগুলো কী করা হয় বিদেশে রপ্তানি করা হয়, আর কম দামিগুলো যেগুলো নিকৃষ্ট মানে ওগুলো হচ্ছে আমাদের দেশে খায়, এগুলো খাইয়ে মানুষ পাগল হয়ে যায়। ওকে, আর বাংলাদেশে চা রপ্তানি করে অনেক, দেশের চাহিদা মেটাই। বাংলাদেশ বলেছিলাম যে 167টা চা আছে, 167টা চা বাগান আছে, সবচেয়ে বেশি চা বাগান হচ্ছে মৌলভীবাজারে। ওই জন্য মৌলভীবাজারকে বলা হয় চার রাজধানী। কিসের রাজধানী? চায়ের রাজধানী। তাহলে চায়ের রাজধানী কোনটা? মৌলভীবাজারে। ওকে, চা বোর্ড কোথায় অবস্থিত? চা বোর্ড হচ্ছে চট্টগ্রামে। কোথায়? চট্টগ্রামে। চা বোর্ড চট্টগ্রামে। আর কিন্তু চায়ের রাজধানী কাকে বলা হয়? মৌলভীবাজারে। 92টার মতো মৌলভীবাজারে চা বাগান রয়েছে। ওকে, এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। সুতরাং আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস আবার দেখা হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।